ওকে, হইতেছে, থ্যাংক ইউ। ওকে। আমরা আজকে যেখানে ছিলাম সেটা আমরা অডিটের সময় ভাইটাল যে কয়েকটা রিস্কি এরিয়া বলতে সবচেয়ে বড় পোর্শন কভার করে, বড় অ্যামাউন্ট কভার করে যে এরিয়া, সেটার মধ্যে অলরেডি পারচেজ সিস্টেম এবং রেভিনিউ সিস্টেম শেষ। এর পরবর্তী অ্যামাউন্ট, সবচেয়ে বড় অ্যামাউন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখা যায় এমপ্লয়ি কস্ট। তো এই এমপ্লয়ি কস্টের চ্যাপ্টারটা আমরা আজকে পড়বো। আমি চেষ্টা করব আজকে এই চ্যাপ্টারটা শেষ করে দিতে, কারণ এই চ্যাপ্টারটা খুব একটা বড় না, বেসিক জিনিস বারবার একই জিনিস বলবে। তো আমি শেষ করে দিয়ে আপনাদের স্লাইডটা শেয়ার করে দিব, আপনারা পড়ে নিতে পারবেন। তো আমরা এমপ্লয়ি কস্ট বলতে যে স্যালারি এবং অ্যালাওয়েন্স, আদার বেনিফিটস এমপ্লয়ীদের দেয়া হয় সেটা রিলেটেড, সেইটাই কথা বলা হচ্ছে এখানে, বেশি কিছু না। এটার ক্ষেত্রে আমরা যে এই চ্যাপ্টারের যে কন্টেন্টটা আছে, আমরা সেটা কন্টেন্টটা দেখে নিই। কন্টেন্ট আছে, আমাকে স্যালারি যদি দিতে হয় তাহলে আমাকে এটা আগে ক্যালকুলেট করতেই হবে। এরপরে ক্যালকুলেট করার পরে আমাকে সেটা আমার অ্যাকাউন্টিং সিস্টেমে রেকর্ড করতে হবে। রেকর্ড করার পরে অথবা আমি রেকর্ডের আগেও পেমেন্ট দিতে পারি, এবং এটা এমপ্লয়ি কস্ট যেটা, সেটার মধ্যে পেমেন্টও একটা অংশ, পেমেন্ট করতে হবে। তো আমার এমপ্লয়ি কস্ট রিলেটেড তিনটা অংশ, একটা ক্যালকুলেশন, একটা পেমেন্ট, একটা রেকর্ডিং। আমার এই তিনটা ধাপে বিভিন্ন ধরনের এরর আমার আসতে পারে। এই এররের কারণে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে ফিগারটা রিপোর্ট করা হবে সেই ফিগারটা আমার অ্যাকচুয়াল নাও হতে পারে, সেটা ফ্রডের কারণে হোক, সেটা এররের কারণে হোক। তো এই ফ্রড এবং এরর যেন না হয় সেটা প্রতিরোধ করার জন্য ম্যানেজমেন্ট হিসেবে, আমি যদি ম্যানেজমেন্টে থাকি সেক্ষেত্রে ম্যানেজমেন্ট হিসেবে আমি সেটা কিছু কন্ট্রোল দিব, আর আমি অডিটর হলে আমি সেই কন্ট্রোলটা গিয়ে চেক করব। আমরা এই চ্যাপ্টারে এইগুলোই দেখবো, যে ক্যালকুলেশনের ক্ষেত্রে কি ধরনের রিস্ক থাকে এবং এটার এগেইনস্টে কন্ট্রোল কি দেয়া যায়, রেকর্ডিং এর ক্ষেত্রে কি হতে পারে, পেমেন্ট, ওয়েজ পেমেন্টের ক্ষেত্রে কি হতে পারে, ক্যালকুলেশনে কি কি ভুল থাকতে পারে, আপনারা কি কেউ বলতে পারবেন ক্যালকুলেট করার সময়? ক্যালকুলেট করার সময় একটা হতে পারে স্যালারি যে সেগ্রিগেশনটা করা হয়, বেসিক, তারপরে মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স, এইখানে হয়তো সেগ্রিগেশন একটা ভুল থাকতে পারে। এই ভুলে কি প্রবলেম হবে? আমার তো এটা যদি সেগ্রিগেট ভুলও হয়, আমার তো কোম্পানির কাছ থেকে বেশি টাকা যাচ্ছে না, কোম্পানি সবসময় কনসার্ন হচ্ছে আমার বেশি টাকা চলে গেল কিনা। এখানে এই যে ডেজ গুলা ঠিক মতো হচ্ছে কিনা, তার লিভ ডেজ কতদিন, এগুলা তো আগে ক্যালকুলেট করে নিতে হয়, তার প্রেজেন্ট ডে, অ্যাবসেন্ট ডে। সেটাই, এটা একটা হতে পারে। আমি এমপ্লয়ি ক্যালকুলেট করার সময় তার স্যালারিটা বেশি ক্যালকুলেট করলাম, আলটিমেটলি আমি পেমেন্ট দেওয়ার সময় তাকে বেশি পেমেন্ট দিয়ে ফেললাম। অথবা যে ডিডাকশন গুলো ছিল, তার যে ডিডাক্ট করতে হতো গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী ট্যাক্স, সেটা আমি কাটিনি। এটাও একটা কোম্পানির ক্ষেত্রে কোম্পানির রিস্ক, কারণ হচ্ছে আমি যদি স্যালারি ডিডাকশন, টিডিএস ডিডাকশন না করি, সেক্ষেত্রে আমার এটা ডিসঅ্যালাউ হয়ে যাবে। ডিসঅ্যালাউ হয়ে গেলে কোম্পানির প্রফিটে একটা ইম্প্যাক্ট করবে, মানে ট্যাক্স লায়াবিলিটিতে। ক্যালকুলেটের পরে আসে রেকর্ডিং। আমি ক্যালকুলেট করলাম ঠিকই, অনেকগুলো সেগমেন্টে ক্যালকুলেট করলাম, কিন্তু আমার রেকর্ডিং এ ঠিকভাবে রেকর্ড করতে পারলাম না, ভুল হয়ে গেল, যে কারণে বছর শেষে আমার সেই ফিগারটা, অ্যামাউন্টটা যেটা আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখতে পাবো, সেই অ্যামাউন্টটা ভুল হতে পারে। অ্যাগেইন পেমেন্টের ক্ষেত্রে কি হতে পারে? পেমেন্টের ক্ষেত্রে হতে পারে আমার ক্যালকুলেশনে যা আছে আমি সেটা পেমেন্ট করিনি, পেমেন্ট করা হয়নি, অথবা ক্যালকুলেশন অনুযায়ী টাকা নিয়ে যাওয়া হয়েছে দেওয়ার জন্য, কিন্তু সেখান থেকে টাকা আর ফেরত আসেনি, হয়তো বা এমপ্লয়ের হাতেও যায়নি, ফেরত আসেনি। যদি সেটা ক্যাশ হয়ে থাকে, যদি আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, যে বড় একটা গার্মেন্টস যেখানে 6,000 7,000 এমপ্লয়ি, আরো বেশি, তাদের ক্যাশ স্যালারি দেওয়া হয়। যদিও এখন অনেক ব্যাংকিং সিস্টেম প্লাস বিকাশের মাধ্যমে অনেক অর্গানাইজেশন দেয়।
কিন্তু আমরা এখানে সেগুলো দেখবো, যারা দেয় না তাদের ক্ষেত্রে কি কি প্রবলেম হয় সেটাও দেখবো। আমি কনসেন্ট্রেশন যেটা সব চ্যাপ্টারের ক্ষেত্রেই বলি, প্রথমে রিস্ক আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই কন্ট্রোল অবজেক্টিভস আইডেন্টিফাই করতে পারতে হবে। পরীক্ষার হলে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আইডেন্টিফাই কন্ট্রোল, আপনাকে কন্ট্রোলটা আইডেন্টিফাই করতে পারতে হবে। একটা হচ্ছে কন্ট্রোল অবজেক্টিভস, পরীক্ষার হলে খুব ভালোভাবে খেয়াল করবেন কোশ্চেনের ক্ষেত্রে যে আপনার কাছে কন্ট্রোলটা জানতে চাওয়া হচ্ছে নাকি কন্ট্রোল অবজেক্টিভসটা জানতে চাওয়া হচ্ছে। আপনারা তো এতদিনে এই 3টা চ্যাপ্টার পড়ার কারণে এইটা লাস্ট, আপনারা হয়তো এটা বুঝে যাবেন কন্ট্রোল অবজেক্টিভস এবং কন্ট্রোলের মধ্যে পার্থক্যটা। বুঝার তো কথা নাকি? মোটামুটি তো একটু ক্লিয়ার হয়েছে স্যার। বলেন তো কন্ট্রোল আর কন্ট্রোল অবজেক্ট একটা উদাহরণ দেন। কন্ট্রোলটা হলো আমাদের যে রিস্ক গুলো অ্যারাইজ হয়, রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য আমরা যে পলিসিটা দাঁড় করাই কোম্পানিতে বা কোম্পানি ইন্টারনাল পলিসি, ওটা হলো কন্ট্রোল অবজেক্টিভস। না, হয় নাই। যেই পলিসিটা করি সেটা Sorry, হচ্ছে sir. কন্ট্রোল। কন্ট্রোল, হ্যাঁ। আর এই এবং কন্ট্রোলটা অবজেক্টিভটা হলো রিস্ক মিনিমাইজ করা আছে। রিস্ক মিনিমাইজ করা। তাছাড়া প্রত্যেকটা কন্ট্রোলের পেছনে একটা অবজেক্টিভ থাকে। যেমন আমি যদি বলি আমি একটা কন্ট্রোল দিলাম, আমার স্যালারি ক্যালকুলেশনের পরে এটা চেক করা হবে, একজন হায়ার লেভেলের অফিসার যিনি এটাতে সাইন করবে, অথরাইজ করে দিবে যে এটা ক্যালকুলেশনটা ওকে। তার মানে আমি এখানে অবজেক্টিভ, আমার এখানে কন্ট্রোলটা হচ্ছে একজনকে আমি এখানে ইনভলভ করলাম যে এটা ক্যালকুলেশনটা চেক করবে, এটা আমার কন্ট্রোল। হ্যাঁ, ক্যালকুলেশনের অ্যাকুরেসিটা। আর আমার কন্ট্রোলের অবজেক্টিভস হচ্ছে যেন স্যালারি ঠিকমতো পেমেন্ট হয়, যাকে যা দেওয়ার কথা তার কাছে তাই যায়, বেশিও না যায় কমও না যায়। জি। তার মানে স্যার, এরপর হচ্ছে টেস্ট অফ, ওকে বলেন। তার মানে হচ্ছে কন্ট্রোল অবজেক্টিভটা হচ্ছে আমি কন্ট্রোলটা সেট করলে আমার কি বেনিফিট আসবে অথবা কি ইমপ্যাক্ট হবে। ইয়েস, সেটাই হচ্ছে কন্ট্রোল অবজেক্টিভস। অনেক ক্ষেত্রে দেখবেন কোশ্চেনের মধ্যে কন্ট্রোল দিয়ে দিয়ে একটা কন্ট্রোল অবজেক্টিভ রেখে বলা হচ্ছে যে কোনটা কোনটা কন্ট্রোল বা কোনটা কন্ট্রোল অবজেক্টিভস। এই ক্ষেত্রে কখনোই দ্বিধায় পড়া যাবে না। স্যার ইয়ার আইসিবির যে সেশনটা হয়েছে ওখানে বলছে কি এমন মানে কোয়েশ্চেনের মধ্যে ক্লু দেয়া থাকবে, মানে কোয়েশ্চেনটা ভালো মতো পড়তে হবে। হ্যাঁ, আমি সেটাই বারবার বলতে চাচ্ছি আপনাদের যে ওয়ার্ডিং, কোশ্চেনের ওয়ার্ডিংটা ভালোভাবে খেয়াল করতে হবে। আমি যেটা বললাম যে অডিট এবং অ্যাসুরেন্স, এই দুইটা ভালোভাবে খেয়াল করতে হবে। আপনাকে যখন কোশ্চেন থ্রো করা হচ্ছে তখন কিন্তু বলা হবে, তখন কিন্তু এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হবে। তারপরে অডিট রিপোর্ট, তারপরে হচ্ছে অডিট ওপিনিয়ন। যখন কোশ্চেন জিজ্ঞেস করা হবে তখন আপনাকে সেটা খেয়াল করতে হবে যে কোশ্চেনের মধ্যে কি অডিট ওপিনিয়ন নিয়ে বলা হচ্ছে নাকি রিপোর্ট নিয়ে বলা হচ্ছে কোশ্চেনটা। কিছু কনফিউজিং ওয়ার্ড আছে যেগুলো যদি একটা জায়গায় আরেকটা রিপ্লেস করে দেওয়া যায় তাহলে অ্যান্সার চেঞ্জ হয়ে যায়। এরপরে যদি যাই ক্যালকুলেটিং ওয়েজেস, আমরা যেটা নিয়ে কথা বললাম, তাহলে ক্যালকুলেটিং রিস্ক কি কি হতে পারে আমরা এর আগেও ব্রেন স্টর্মিং হলো আমাদের। তারপরে এখন দেখি বইয়ে কি লেখা আছে। আমার ক্যালকুলেট করতে গিয়ে কিছু এমপ্লয়িকে আমি বেশি পে করে দিতে পারি, আবার যারা লেফট এমপ্লয়ি তাদেরকেও পে করে দিতে পারি। তার মানে হচ্ছে আমার এই ক্যালকুলেশনে তাদের নামগুলো থেকে যেতে পারে। এরপরে কোম্পানি মে পে এমপ্লয়ি হু হ্যাভ নট বিন এট ওয়ার্ক, যারা কাজে আসেনি তাদেরকেও দেয়া, তারা কিন্তু লেফট না, তারা কাজে আসেনি। এমন হতে পারে তারা 27 দিনের স্যালারি হবে কিন্তু
আমি 30 দিনের স্যালারি দিয়ে দিলাম তাদেরকে। তাহলে এইখানে 3টা পয়েন্ট বলা হচ্ছে, 3টা পয়েন্টই কিন্তু ক্যালকুলেশনের এরর হচ্ছে, আমি অতিরিক্ত দিয়ে দিচ্ছি এমপ্লয়ীদের, কোম্পানি অতিরিক্ত দিয়ে দিচ্ছে, সেটা এক্সিস্টিং এমপ্লয়ীকে বেশি পে করে, লেফট এমপ্লয়ীকে পে করে, অথবা যারা কাজ করেনি তাদেরকে দিয়ে। তাহলে আমার এই রিস্কের এগেইনস্টে আমার কন্ট্রোল অবজেক্টিভ বলেন দুই একটা দেখি শুনি, কে বলতে পারেন কিনা। প্রথমটা যাদের মধ্যে কনফিউশন ছিল। প্রথমটা হচ্ছে হুম। স্যার ধরেন স্যালারি, যেটা অ্যাকচুয়ালি স্যালারি মানে রিক্রুটমেন্টের সময় যে স্যালারি ছিল, এটা যদি ইনক্রিমেন্ট না হয়ে থাকে, তাহলে যে স্যালারিতে রিক্রুট করা হয়েছিল অ্যাকচুয়ালি ওই মান্থ ওই স্যালারি ওই ক্রস ধরে স্যালারি ক্যালকুলেট করা হয়েছে কিনা। স্যালারি ক্যালকুলেট অ্যাকচুয়াল করা স্যালারি হয়েছে পে কিনা, করা ছিল, এটা হবে যে অবজেক্টিভ অ্যাপ্রোপ্রিয়েট হবে পারসনকে অ্যাকচুয়াল অ্যাপ্রোপ্রিয়েট। স্যালারি। ইয়েস, হ্যাঁ, এটা হবে আমার কন্ট্রোল অবজেক্টিভ। তাহলে এটার এগেইনস্টে আপনি আপনি কিন্তু বলেছেন, আপনি যেটা বললেন সেটা হচ্ছে কন্ট্রোল, সেটা কিন্তু কন্ট্রোল অবজেক্টিভস হয়নি। কোম্পানি ম্যাপে এমপ্লয়ি মুভ, কোম্পানি মে পে এমপ্লয় মোর। 10 মিনিটের মধ্যে সময় শেষ হয়ে যাবে, আপনারা কষ্ট করে আবার জয়েন করবেন। কোম্পানি এমপ্লয়ীকে বেশি পে করে দিচ্ছে, কোম্পানির উদ্দেশ্য হবে কোম্পানিকে এক্সাক্ট অ্যামাউন্টটাই পে করা, বেশিও না কমও না। তাহলে কোম্পানি কি করতে পারে, কোম্পানি কন্ট্রোল দিতে পারে যে স্যালারি পেমেন্টের আগে ইন্ডিভিজুয়াল সব এমপ্লয়ির পার্সোনাল ফাইলের সঙ্গে স্যালারি ইনফরমেশনটা ম্যাচ করে দেখতে হবে। এটা হচ্ছে আমার কন্ট্রোল। এটা একজন ম্যাচ করবে, ম্যাচ করে সে সিটে সাইন করে দিবে যে হ্যাঁ সবগুলো চেক করা হয়েছে। আর কন্ট্রোলের পরিবর্তে আপনি বলতে পারেন যে তাহলে এখানে টেস্ট অফ কন্ট্রোল কি হতে পারে। টেস্ট অফ কন্ট্রোল হচ্ছে অডিটর এসে চেক করবে কিছু ডকুমেন্টে যে এই একজন এমপ্লয়ি রেগুলার এই জিনিসটা চেক করে, পার্সোনাল ফাইলের সঙ্গে স্যালারি ইনফরমেশন, সেই বছর সেই মাসের স্যালারি শিটের ইনফরমেশন চেক করে এবং সেখানে সাইন করে অথরাইজ করে। তো লেফট এমপ্লয়িকে পে করি, এটা প্রোটেকশনের উপায় হচ্ছে লেফট এমপ্লয়ি রেগুলার এমপ্লয়ি ইনফরমেশনটা আপডেট করা, প্লাস হচ্ছে এমপ্লয়ির যে পার্সোনাল ফাইল আছে সেই পার্সোনাল ফাইলটাও রেগুলার আপডেট করা, যেন সেখানে চলে গেলে সেই ইনফরমেশন গুলো পাওয়া যায়। ম্যান পাওয়ার রিকনসিলিয়েশন করতে হবে। হ্যাঁ, আর যারা যদি কোম্পানি মে পে এমপ্লয়ি হু হ্যাভ নট বিন এট ওয়ার্ক, যারা কাজে আসেনি তাদেরকে পে করার রিস্কটা থাকে, তাহলে তার ডেইলি অ্যাটেন্ডেন্স শিটটা চেক করতে হবে, টাইম শিট যেটাকে বলে। এরপরে আমরা যদি যাই ক্যালকুলেটিং ওয়েজেস এন্ড স্যালারিজ, এবার ক্যালকুলেশনের ওয়েজের এটার সঙ্গে রিলেটেড কন্ট্রোল অবজেক্টিভস দেখবো আমরা। অবজেক্টিভস গুলো কি, এমপ্লয়ি আর অনলি পেইড ফর ওয়ার্ক দ্যাট দে হ্যাভ ডান, তারা যতটুকু কোম্পানির জন্য কাজ করেছে ততটুকুই কোম্পানি পে করবে, এই হচ্ছে অবজেক্টিভস। গ্রস পে হ্যাভ বিন ক্যালকুলেটেড কারেক্টলি এন্ড অথরাইজড, এটাও কোম্পানির একটা অবজেক্টিভ যে এটা গ্রস পেটা ঠিকভাবে ক্যালকুলেট করা হয়েছে এবং সেটা অথরাইজ করা হয় পেমেন্টের আগে। নেট পে হ্যাভ বিন ক্যালকুলেটেড কারেক্টলি, নেট পে আর গ্রস পে এর মধ্যে পার্থক্য কিছু কেউ বলতে পারবেন? ভাইয়া ডিডাকশনের আগের যে অ্যামাউন্টটা সেটা গ্রস পে এন্ড ডিডাকশনের পরে যেটা সেটা নেট পে। কি কি ডিডাকশন হতে পারে? স্যার এআইটি ট্যাক্স, আদার এআইটি PF ট্যাক্স, আছে, দুইটা কথা বললেন, তাহলে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি, যদিও অ্যাসুরেন্সের পার্ট না। PF টিডিএস আর আছে, এআইটির মধ্যে পার্থক্য, টিডিএস এবং এআইটির মধ্যে পার্থক্য। সরি স্যার,
কোম্পানির ক্ষেত্রে যেটা কোয়ার্টারলি, এটা কোম্পানির ক্ষেত্রে আর ব্যক্তির ক্ষেত্রে সব একই। আহ, টিডিএস এবং আমি এআইটির মধ্যে পার্থক্য। আমি একটু শেয়ার করতে পারি। যখন কোম্পানি আমার স্যালারির এগেনস্টে ট্যাক্সটা কাটতেছে, কোম্পানির জন্য এটা টিডিএস আর এটা আমার জন্য এআইটি। ওকে, হ্যাঁ এটাই, এটা সব ক্ষেত্রেই আপনি সাপ্লায়ারের ক্ষেত্রে কাটেন অথবা জি স্যালারি থেকে কাটেন, যার কাছ থেকে যে কাটবে তার ক্ষেত্রে টিডিএস, যার কাছ থেকে কাটা হবে তার ক্ষেত্রে এআইটি। এবং এআইটির আপনি আরেকটা সেকশন, আরেকটা যে আমি বলছিলেন যেটা হচ্ছে 64 এর আন্ডারে যেটা জমা দিতে হয় এআইটি কোয়ার্টারলি, সেটাও জি এআইটি। যেটা কিন্তু আমি জাস্ট টিডিএস আর এআইটি কে অ্যালাইন করতে চাচ্ছিলাম আর কি। জি ভাই। নেট পে হ্যাভ বিন ক্যালকুলেটেড কারেক্টলি। আমরা সাধারণত যদি কোনো, এটা ট্যাক্স প্লাস হচ্ছে যদি আদার নন স্ট্যাটুটরি ডিডাকশন যদি থাকে, যদি পিএফ থাকে, কোম্পানি যদি পিএফ এমপ্লয়ার বোথ কন্ট্রিবিউশনে দেয়, এমপ্লয়ি কন্ট্রিবিউশনে যদি পিএফ দেয়, সেখানেও এমপ্লয়ির কাছ থেকে কেটে রাখবে। প্লাস যদি কোনো কারণে পেনাল্টি, সাধারণত সেলস ওরিয়েন্টেড অর্গানাইজেশন গুলোতে আমরা স্যালারি শিটে দেখতে পাই যে বিভিন্ন ধরনের পেনাল্টি, টার্গেট অ্যাচিভ হয় নাই পেনাল্টি, আপনার মার্কেটে ভিজিটে যায়নি পেনাল্টি, তারপরে অ্যাটেন্ডেন্স নাই পেনাল্টি, তার আন্ডারে এমপ্লয়ি খারাপ করছে সেজন্য পেনাল্টি। তো এই নন স্ট্যাটুটরি ডিডাকশন এটা হওয়ার পরে নেট পে। লোন থাকলে লোন ডিডাকশন করতে পারেন। হ্যাঁ, যেটা বাধ্য না, যেমন টিডিএসটা কিন্তু স্ট্যাটুটরি ডিডাকশন, এটা করতেই হবে। আর স্ট্যাটুটরি হচ্ছে নন স্ট্যাটুটরি যেটা কোম্পানি তার নিজের পলিসি অনুযায়ী করে। এটা বাদ দেওয়ার পরে যেটা আছে সেটা হবে নেট পে। কন্ট্রোল যদি বলি আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে, কন্ট্রোল দিতে পারে স্টাফিং এন্ড সেগ্রিগেশন অফ ডিউটি, বেশি স্টাফ নিয়োগ করবে এবং তাদের মধ্যে ডিউটি ভাগ করে দিবে, এটা ক্যালকুলেশনের পার্ট। কেউ কিছু বলছিলেন কি? স্লাইড দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে না? সবাই দেখতে পাচ্ছেন স্লাইড? হ্যাঁ দেখতে জি পাচ্ছি। ভাইয়া দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি ভাই। জুম করে দেখা যায়, একটু বড় করে দেখা লাগে মানে বড় বুঝি নাই, আমার তো এখানে ফুল স্ক্রিনই দেয়া আছে। ভাই আমি মোবাইলে দেখছি বাট আমার ফোনে কিছু দেখা যাচ্ছে না। ওকে, এখন আমি কি করতে পারি, আমি একবার শেয়ারটা অফ করে দিয়ে আবার নতুন করে শুরু করতে পারি। বা লাইনগুলো বোল্ড করে দিলেও হয়তো একটু স্পষ্ট আসবে মেবি। লাইনগুলো বোল্ড করে দিলে যাচ্ছে। হ্যাঁ এবার দেখতে পাচ্ছেন? জি ভাইয়া এখন দেখা যাচ্ছে। এখন জি একটু আর দেখা কি। ওকে, আমরা কোথায় ছিলাম? কন্ট্রোল। ওকে, রিস্ক আমরা ছিলাম কন্ট্রোল অবজেক্টিভসে, অবজেক্টিভস পার হয়ে কন্ট্রোলে ছিলাম। ওকে, স্টাফিং এন্ড সেগ্রিগেশন অফ ডিউটিস, স্টাফ বেশি নিয়োগ দিতে হবে এবং তাদের মধ্যে ডিউটিটা সেগ্রিগেট করে দিতে হবে। যেমন ক্যালকুলেটিং এর যতগুলো পার্ট আছে হয়তোবা এক একজন এক একটা দেখবে, দেখে পরবর্তীতে সেটা কম্পাইল করতে হবে। মেইনটেনেন্স অফ পার্সোনাল রেকর্ডস, আমাদের যেমন সব অর্গানাইজেশনেই মোটামুটি পার্সোনাল ফাইল মেনটেন করা হয় এবং সেই ফাইলে তার রেগুলার চেক করতে হবে তার ওয়েজেস এবং স্যালারি, যার ওয়েজ তার ওয়েজ, যার স্যালারি তার স্যালারি, এবং আপডেটটা রেগুলার তার পার্সোনাল ফাইলে আপডেট করে দিতে হবে। এটা কন্ট্রোল। অথরাইজেশন, মূলত অথরাইজেশন যদি আমি ক্যালকুলেট করার সময় অথরাইজেশন দেখতে চাই, তাহলে আমার কি দেখতে হবে? দেখতে হবে অথরাইজেশন রাখতে হবে আমার এমপ্লয়ি ডিসচার্জের ক্ষেত্রে, যদি কাউকে এমপ্লয়ি অ্যাপয়েন্টমেন্ট, এঙ্গেজমেন্ট এন্ড ডিসচার্জ, তাকে নতুন এমপ্লয়ি নেয়া
এবং নতুন এমপ্লয়ি ডিসচার্জ করার ক্ষেত্রে আমার অথরাইজেশন লাগবে। পুরাতন এমপ্লয়ি, কোনো এমপ্লয়িকে ডিসচার্জ করার জন্য, নতুন এমপ্লয়ি না। পে রেট যদি কারো চেঞ্জ হয়, মানে স্যালারি ইনক্রিমেন্ট যদি হয়, সেটার জন্য অথরাইজেশন লাগবে। ওভারটাইম কাউকে দিতে হলে সেটার জন্য অথরাইজেশন লাগবে। নন স্ট্যাটুটরি ডিডাকশনের ক্ষেত্রেও অথরাইজেশন লাগবে। অ্যাডভান্স ফর পে, আপনার যে পে করা হবে তার আগে যদি অ্যাডভান্স দেয়া হয়, যেটাও একটা ডিডাকশনের পার্ট হবে, যে তার অ্যাডভান্স থেকে যদি অ্যাডজাস্ট করা হয়, তাকে অ্যাডভান্স দেওয়া হয়, প্লাস হচ্ছে সেখান থেকে প্রতি মাসে স্যালারি থেকে ডিডাক্ট করা হয়, সেটার জন্য অথরাইজেশন লাগবে। তার মানে ক্যালকুলেশনের সময় আমি কোন জায়গার অথরাইজেশন গুলো চেক করব? একটা হচ্ছে এমপ্লয়ি নিয়োগ দেওয়ার সময়, এমপ্লয়ি চলে গেলে সেই ক্ষেত্রে পে রেট যদি চেঞ্জ হয়, ওভারটাইম যদি তাকে দিতে হয়, নন স্ট্যাটুটরি কোনো ডিডাকশন যদি থাকে, সব ক্ষেত্রেই আমার অথরাইজেশন লাগবে আমি যখন এটা ক্যালকুলেশন করব। 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, আপনারা আবার জয়েন করবেন। রেকর্ডিং অফ চেঞ্জেস ইন পার্সোনাল এন্ড পে রেটস, এই চেঞ্জ গুলো রেকর্ড করতে হবে। একটা হচ্ছে অথরাইজেশন লাগবে এই চেঞ্জ গুলোর, প্লাস হচ্ছে এই চেঞ্জ গুলো রেকর্ড করতে হবে। রেকর্ডিং অফ ওয়ার্কিং আওয়ার বাই টাইমশিট অর ক্লক ইন এন্ড আউট, ক্যালকুলেশনের সময় আমার দেখতে হবে